আজকের গল্প শাস্তি, রবীন্দ্রনাথ ঠাকুর। দুঃখীরাম রুই এবং ছিদাম রুই দুই ভাই সকালে যখন দা হাতে নিয়ে জোন খাটতে বের হলো, তখন তাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচামেচি চলছে। কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ রোজগার কলরবের ন্যায় এই কলহ কোলাহল পাড়াশুদ্ধ লোকের অভ্যাস হয়ে গেছে। তীব্র কণ্ঠস্বর শোনামাত্র লোকে পরস্পরকে বলে, ওই রে বেজে গেছে। অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনই ঘটেছে। আজও স্বভাবের নিয়মের কোনো রূপ অন্যথা হয়নি। প্রভাতে পূর্ব দিকে সূর্য উঠলে যেমন কেউ তার কারণ জিজ্ঞাসা করে না, তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হৈ হৈ পড়ে যায়, তখন তার কারণ জানার জন্য কারো কোনোরূপ কৌতূহল জাগে না। অবশ্যই কোন্দল আন্দোলন প্রতিবেশীদের চেয়ে দুই স্বামীকে বেশি স্পর্শ করত সন্দেহ নেই, কিন্তু সেটা তারা কোনোরূপ অসুবিধার মধ্যে গণ্য করত না। তারা দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা এক্কা গাড়িতে করে চলছে। দুই দিকে দুই স্প্রিংহীন চাকার অবিশ্রাম ছড়ছড় খড়খড় শব্দটাকে জীবন রথযাত্রার একটি নিয়মের মধ্যেই ধরে গেছে। বরঞ্চ ঘর থেকে যেদিন কোনো শব্দ শোনা যায় না, সমস্ত থমথম ছমছম করে, সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মাত। সেদিন যে কখন কি হবে তা কেউ হিসেব করে বলতে পারত না। আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হলো, সেদিন সন্ধ্যের আগেই দুই ভাই যখন জোন খেটে শ্রান্ত দেহে ঘরে ফিরে এলো, দেখল স্তব্ধ গৃহ গমগম করছে। বাইরেও অত্যন্ত গুমোট। দুই প্রহরের সময় খুব এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এখনো চারিদিকে মেঘ জমে আছে, বাতাসের লেশ মাত্র নেই। বর্ষায় ঘরের চারিদিকে জঙ্গল এবং আগাছাগুলো খুব বেড়ে উঠেছে। সেখান থেকে এবং জলমগ্ন পাটের ক্ষেত থেকে সিক্ত উদ্ভিজ্জের ঘন গন্ধ বাষ্প চারদিকে একটা নিশ্চল প্রাচীরের মতো জমাট হয়ে দাঁড়িয়ে আছে। গোয়ালের পেছন দিকের ডোবার ভেতর থেকে ভেক ডাকছে এবং ঝিল্লি রবে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ। অদূরে বর্ষার পদ্মায় নতুন মেঘের ছায়া পড়ে বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করেছে। শস্যক্ষেত্রের অধিকাংশই ভেঙে লোকালয়ের কাছাকাছি এসে পড়েছে। এমনকি ভাঙনের ধারে দু চারটে আম কাঁঠাল গাছের শিকড় বের হয়ে পড়েছে এমনভাবে যেন তাদের নিরুপায় মুষ্টির ছড়ানো আঙুলগুলো শূন্যে একটা কিছু অন্তিম অবলম্বন আঁকড়ে ধরবার চেষ্টা করে চলেছে। দুঃখীরাম এবং ছিদাম সেদিন জমিদারের কাছারি ঘরে কাজ করতে গিয়েছিল। ওপারের চরে জলিধান পেকেছে। বর্ষায় চর ভেসে যাবার আগেই ধান কেটে নেবার জন্য দেশের দরিদ্র লোক মাত্রেই কেউ বা নিজের খেতে, কেউ বা পাট খেতে নিযুক্ত হয়েছে। কেবল কাছারি থেকে পেয়াদা এসে এই দুই ভাইকে জবরদস্তি করে ধরে নিয়ে গেল। কাছারি ঘরে চাল ভেদ করে স্থানে স্থানে জল পড়ছিল, সেটাই সারাতে এবং গোটা কতক ঝাঁপ নির্মাণ করতে তারা সমস্ত দিন খেটেছে। বাড়ি আসতে পারেনি। কাছারি থেকেই অল্প জলপান করেছে। মাঝে মাঝে বৃষ্টিতেও ভিজতে হয়েছে। উচিত মতো পাওনা মজুরি পায়নি এবং তার পরিবর্তে যে সকল অন্যায় কটু কথা শুনতে হয়েছে, সে তাদের পাওনার অনেক অতিরিক্ত। পথের কাদা এবং জল ভেঙে সন্ধেবেলায় বাড়ি ফিরে এসে দুই ভাই দেখল ছোট যা চন্দরা মাটিতে আঁচল পেতে চুপ করে পড়ে আছে। আজকের এই মেঘলা দিনের মতো সেও মধ্যাহ্নে প্রচুর অশ্রুবর্ষণ করে সায়ান্নের কাছাকাছি ক্ষান্ত দিয়ে অত্যন্ত গুমোট করে আছে। আর বড় যা রাধা মুখটা মস্ত করে দাওয়ায় বসেছিল। তার 1.5 বৎসরের ছোট ছেলেটি কাঁদছিল। দুই ভাই যখন প্রবেশ করল, দেখল উলঙ্গ শিশু প্রাঙ্গণের একপাশে চিত হয়ে পড়ে ঘুমোচ্ছে। ক্ষুধিত দুঃখীরাম আর কাল বিলম্ব না করে বলল, ভাত দে। ভাত কোথায় যে ভাত দেব? তুই কি চাল দিয়ে গিয়েছিলি? আমি কি নিজে রোজগার করে আনবো? কি বললি? বলে মুহূর্তের মধ্যে দা নিয়ে কিছু না ভেবেই একেবারে স্ত্রীর মাথায় বসিয়ে দিল। রাধা তার ছোট জায়ের কোলের কাছে পড়ে গেল এবং মৃত্যু হতে মুহূর্ত বিলম্ব হল না। চন্দরা রক্তসিক্ত বস্ত্রে চিৎকার করে উঠল, কি হলো গো? ছিদাম তার মুখ চেপে ধরল। দুঃখীরাম দা ফেলে মুখে হাত দিয়ে হতবুদ্ধির মতো মাটিতে বসে পড়ল। ছেলেটা জেগে উঠে ভয়ে চিৎকার করে কাঁদতে লাগলো।
বাইরে তখন পরিপূর্ণ শান্তি। রাখাল বালক গরু নিয়ে গ্রামে ফিরছে। পরপারের চরে যারা নতুন পাকা ধান কাটতে গিয়েছিল তারা 5-7 জনে এক একটি ছোট নৌকায় এপারে ফিরে পরিশ্রমের পুরস্কার 2-4 আঁটি ধান মাথায় নিয়ে প্রায় সকলেই নিজ নিজ ঘরে এসে পৌঁছেছে। চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুড়ো গ্রামের ঢাকঘরে চিঠি দিয়ে ঘরে ফিরে নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাচ্ছিলেন। হঠাৎ মনে পড়ল তার কোরফা প্রজা দুঃখীর অনেক টাকা কাজ না বাকি, আজ তার কিছু শোধ করবে বলে প্রতিশ্রুত ছিল। এতক্ষণে তারা বাড়ি ফিরেছে স্থির করে চাদরটা কাঁধে ফেলে ছাতা নিয়ে বের হলেন। কুড়িদের বাড়িতে ঢুকে তার গা ছমছম করে উঠল। দেখলেন ঘরে প্রদীপ জ্বালা হয়নি। অন্ধকার দাওয়ায় 2-4টি অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাচ্ছে। থেমে থেমে দাওয়ায় এক কোণ থেকে একটা অস্ফুট রোদন উচ্ছ্বসিত হয়ে উঠছে এবং ছেলেটা যত মা মা বলে কেঁদে ওঠার চেষ্টা করছে, ছিদাম তার মুখ চেপে ধরছে। রামলোচন কিছুটা ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন, দুঃখী আছিস নাকি? দুঃখী এতক্ষণ প্রস্তর মূর্তির মতো নিশ্চল হয়ে বসেছিল। তার নাম ধরে ডাকা মাত্র একেবারে অবোধ বালকের মতো উচ্ছ্বসিত হয়ে কেঁদে উঠল। ছিদাম তাড়াতাড়ি দাওয়া থেকে অঙ্গনে নেমে চক্রবর্তীর কাছে এলো। চক্রবর্তী জিজ্ঞাসা করলেন, মাগিরা বুঝি ঝগড়া করে বসে আছে? আজ তো সমস্ত দিনই চিৎকার শুনছি। এতক্ষণ ছিদাম কি করবে কিছু ভেবে উঠতে পারেনি। নানা অসম্ভব গল্প তার মাথায় আসছিল। আপাতত স্থির করল রাত কিছুটা বেশি হলে মৃতদেহ কোথাও সরিয়ে ফেলবে। ইতিমধ্যে যে চক্রবর্তী এসে উপস্থিত হবে এসে মনেও করেনি। ফস করে কোনো উত্তর জোগালো না, বলে ফেলল, হ্যাঁ, আজ খুব ঝগড়া হয়েছে। চক্রবর্তী দাওয়ার দিকে যাওয়ার উপক্রম করে বলল, হ্যাঁ, কিন্তু সেজন্য দুঃখী কাঁদে কেন রে? ছিদাম দেখলো আর রক্ষে নেই, হঠাৎ বলে ফেলল, ঝগড়া করে ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসিয়ে দিয়েছে। উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ হতে পারে এ কথা সহজে মনে হয়নি। ছিদাম তখন ভাবছিল, ভীষণ সত্যের হাত থেকে কি করে রক্ষা পাবো এখন? মিথ্যা যে তার চেয়ে আরও ভীষণ হতে পারে তা তার মনে হলো না। রামলোচনের প্রশ্ন শুনেই তার মাথায় তৎক্ষণাৎ একটা উত্তর এলো এবং তৎক্ষণাৎ বলেও ফেলল। রামলোচন চমকে উঠে বলল, বলিস কি রে, মরেনি তো? ছিদাম বলল, মরেছে। বলে চক্রবর্তীর পা জড়িয়ে ধরল। চক্রবর্তী পালাবার পথ পায় না, ভাবল, রাম রাম, সন্ধেবেলায় একই বিপদে পড়লাম। আদালতে সাক্ষ্য দিতে দিতেই তো প্রাণ বের হয়ে যাবে। ছিদাম কিছুতেই তার পা ছাড়ল না, বলল, দাদা ঠাকুর, এখন আমার বউকে বাঁচাবার কি উপায় করি? মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধান মন্ত্রী ছিলেন। তিনি একটু ভেবে বললেন, দেখ, এক উপায় আছে। তুই এখনই থানায় ছুটে যা, বলকে তোর বড় ভাই দুঃখী সন্ধেবেলায় ঘরে ফিরে ভাত চেয়েছিল, ভাত প্রস্তুত ছিল না বলে সির মাথায় তা বসে দিছে। আমি নিশ্চিত এ কথা বললে ছুরিটা বেঁচে যাবে। ছিদামের কণ্ঠ শুকিয়ে এলো, উঠে বলল, ঠাকুর, বউ গেলে তো বউ পাবো, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাবো না। কিন্তু যখন নিজের স্ত্রীর নামে দোষারোপ করেছিল তখন এই সকল কথা ভাবেনি। তাড়াতাড়িতে একটা কথা বলে ফেলেছে। এখন অলক্ষিতভাবে মন নিজের পক্ষে যুক্তি এবং প্রবোধ সঞ্চয় করছে। চক্রবর্তীও কথাটা যুক্তিসঙ্গত বোধ করলেন, বললেন, তবে যেমন ঘটেছে তাই বলিস, সকল দিক থেকে রক্ষা করা অসম্ভব। বলে রামলোচন অবিলম্বে প্রস্থান করল এবং দেখতে দেখতে গ্রামে রাষ্ট্র হলো যে কুড়িদের বাড়ির চন্দরা রাগারাগি করে তার বড় জায়ের মাথায় দা বসিয়ে দিয়েছে। বাঁধ ভাঙলে যেমন জল আসে, গ্রামের মধ্যে তেমনি হু হু শব্দে পুলিশ এসে পড়ল। অপরাধী এবং নিরপরাধী সকলেই ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠল।
ছিদাম ভাবল যে পথ সে কেটেছে সেই পথেই চলতে হবে। চক্রবর্তীর কাছে নিজ মুখে এক কথা বলে ফেলেছি, সেই কথা গাঁ শুদ্ধ রাষ্ট্র হয়ে পড়েছে। এখন আবার আর একটা কিছু প্রকাশ হয়ে পড়লে কি জানি কি থেকে কি হয়ে পড়বে। সে নিজেই কিছু ভেবে পেল না। মনে করল কোনো মতে সে কথাটা রক্ষা করে তার সঙ্গে আর 5টা গল্প জুড়ে স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। ছিদাম তার স্ত্রী চন্দরাকে অপরাধ নিজের কাঁধে নেবার জন্য অনুরোধ করল। সে তো একেবারে বজ্রাহত হয়ে পড়ল। ছিদাম তাকে আশ্বাস দিয়ে বলল, যা বলছি তাই কর, তোর কোনো ভয় নেই, আমরা তোকে বাঁচিয়ে দেব। আশ্বাস দিল বটে, কিন্তু গলা শুকিয়ে উঠল, মুখ পাংশুবর্ণ হয়ে গেল। চন্দরার বয়স 17-18 বেশি হবে না। মুখখানি হৃষ্টপুষ্ট, গোল গোল, শরীরটি অনতি দীর্ঘ, আঁটোসাঁটো, সুস্থ সবল। অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে এমন একটি সৌষ্ঠব আছে যে চলতে ফিরতে নড়তে চড়তে দেহের কোথাও যেন কিছু বাধে না, একখানি নতুন তৈরি নৌকোর মতো। বেশ ছোট এবং সুডোল, অত্যন্ত সহজে সরে এবং তার কোথাও কোনো গ্রন্থি শিথিল হয়ে যায়নি। পৃথিবীর সকল বিষয়েই তার একটা কৌতুক এবং কৌতূহল আছে। পাড়ায় গল্প করতে যেতে ভালোবাসে এবং কুম্ভকক্ষে ঘাটে যেতে আসতে 2 আঙ্গুলে ঘোমটা ঈষৎ ফাঁক করে উজ্জ্বল চঞ্চল ঘনকৃষ্ণ চোখ দুটি দিয়ে পথের মধ্যে দর্শনযোগ্য যা কিছু সমস্ত দেখে। বড় বউ ছিল ঠিক এর উল্টো, অত্যন্ত এলোমেলো, ঢিলেঢালা, অগোছালো। মাথার কাপড়, কোলের শিশু, ঘরকন্যার কাজ কিছুই সে সামলাতে পারত না। হাতে বিশেষ একটা কিছু কাজও নেই, অথচ কোনো কালে যেন সে অবসর করে উঠতে পারে না। ছোট যা তাকে বেশি কিছু কথা বলতো না, মৃদু স্বরে 2-1টা তীক্ষ্ণ দংশন করত, আর সে হাউ মাউ দাও দাও করে রেগে মেগে বকে ঝোঁকে সারা হতো এবং পাড়া শুদ্ধ অস্থির করে তুলত। এই 2 জুড়ি স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য মিল ছিল। দুঃখীরা মানুষটা কিছুটা বৃহৎ আয়তনের, হাড়গুলো খুব চওড়া, নাক খড়ব, 2টি চক্ষু এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করে বোঝে না, অথচ একে কোনো রকম প্রশ্ন করতেও চায় না। এমন নিরীহ অথচ ভীষণ, এমন সবল অথচ নিরুপায় মানুষ অতি দুর্লভ। আর ছিদামকে একখানি চকচকে কালো পাথরে কে যেন বহু যত্নে খোদাই করে গড়ে তুলেছে। লেশমাত্র বাহুল্য বর্জিত এবং কোথাও যেন কিছু টোল খায়নি। প্রতিটি অঙ্গ বলের সঙ্গে নৈপুণ্যের সঙ্গে মিশে অতি মাত্রায় সম্পূর্ণতা লাভ করেছে। নদীর উচ্চ পাড় থেকে লাফিয়ে পড়ুক, লগি দিয়ে নৌকো ঠেলুক, বাঁশ গাছে চড়ে বেছে বেছে কঞ্চি কেটে আনুক, সকল কাজেই তার একটি পরিমিত পারিপাট্য, একটি অবলীলাকৃত শোভা প্রকাশ পায়। বড় বড় কালো চুল তেল দিয়ে কপাল থেকে যত্নে আঁচড়িয়ে তুলে এনে কাঁধে ফেলেছে। বেশভূষা সাজসজ্জায় বিলক্ষণ একটু যত্ন আছে। অন্যান্য গ্রামবধূদের সৌন্দর্যের প্রতি যদিও তার উদাসীন দৃষ্টি ছিল না, তাদের চোখে নিজেকে মনোরম করে তুলবার ইচ্ছেও তার যথেষ্ট ছিল। তবু ছিদাম তার যুবতী স্ত্রীকে একটু বিশেষ ভালোবাসত। উভয় ঝগড়াও হতো, ভাবও হতো, কেউ কাউকে পরাস্ত করতে পারত না। আর একটি কারণে উভয়ের মধ্যে বন্ধন কিছু সুদৃঢ় ছিল। ছিদাম মনে করত, চন্দরা যেরূপ চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রীলোক, তাকে যথেষ্ট বিশ্বাস নেই। আর চন্দরা মনে করত, আমার স্বামীটির চতুর্দিকেই দৃষ্টি, তাহাকে কিছু কষাকষি করে না বাঁধলে কোন দিন হাতছাড়া হয়ে যাবে ঠিক নেই। উপস্থিত ঘটনা ঘটবার কিছুকাল আগে থেকেই স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটা গোলযোগ চলছিল। চন্দরা লক্ষ্য করছিল তার স্বামী কাজের ওজোর করে মাঝে মাঝে দূরে চলে যায়, এমনকি 2-1 দিন কাটিয়েও বাড়ি ফেরে, অথচ কিচ্ছু উপার্জন করে আনে না।
লক্ষণ মন্দ দেখে সেও কিছু বাড়াবাড়ি করতে লাগলো। যখন তখন ঘাটে যেতে আরম্ভ করলো এবং পাড়া পর্যটন করে কাশী মজুমদারের মেজ ছেলেটির প্রচুর ব্যাখ্যা করতে লাগলো। ছিদামের দিন এবং রাত্রিগুলির মধ্যে কে যেন বিষ মিশিয়ে দিল। কাজে কর্মে কোথাও একদণ্ড গিয়ে সুস্থির থাকতে পারে না। একদিন সে ভাজকে এসে ভারী ভর্ৎসনা করল। ভাজও হাত নেড়ে ঝংকার দিয়ে অনুপস্থিত মৃত পিতাকে সম্বোধন করে বলল, বাবা গো, ও মেয়ে জ্বরের আগে ছোটে, ওকে আমি সামলাবো। আমি জানি ও কোন দিন কি সব বোনাস করে বসবে। চন্দরা পাশের ঘর থেকে এসে আস্তে আস্তে বলল, কেন দিদি, তোমার এত ভয় কিসের? এই দুই যায় ভীষণ দ্বন্দ্ব বেঁধে গেল। ছিদাম চোখ পাকিয়ে বলল, এবারে যদি কখনো শুনি তুই একলা ঘাটে গেছিস, তোর হাড় গুঁড়িয়ে দেব। চন্দরা বলল, তাহলে তো হাড় জুড়ায়। বলে তৎক্ষণাৎ বাইরে যাবার উপক্রম করল। ছিদাম এক লাফে তার চুল ধরে টেনে ঘরে পুড়ে বাইরে থেকে দ্বার রুদ্ধ করে দিল। কাজের থেকে সন্ধেবেলায় ফিরে এসে দেখে ঘর খোলা, ঘরে কেউ নেই। চন্দরা 3টে গ্রাম ছাড়িয়ে একেবারে তার মামার বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে। ছিদাম সেখান থেকে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাকে ঘরে ফিরিয়ে আনলো, কিন্তু এবার পরাস্ত মানল। দেখল এক অঞ্জলি পারদকে মুষ্টির মধ্যে শক্ত করে ধরা যেমন দুঃসাধ্য, এই মুষ্টিমেয় স্ত্রীটুকুকেও কঠিন করে ধরে রাখা তেমনই অসম্ভব। ও যেন 10 আঙুলের ফাঁক দিয়ে বার হয়ে পড়ে। আর কোনো জবরদস্তি করল না, কিন্তু বড় অশান্তিতে বাস করতে লাগলো। তার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদা শঙ্কিত ভালোবাসা উগ্র একটা বেদনার মতো ভীষণ টনটনে হয়ে উঠল। এমনকি একবার মনে হতো, এ যদি মরে যায় তবে আমি নিশ্চিত হয়ে একটুখানি শান্তি লাভ করতে পারি। মানুষের উপর মানুষের যতটা ঈর্ষা হয়, জমের উপরে এতটা নয়। এমন সময় ঘরে সেই বিপদ ঘটল। চন্দরাকে যখন তার স্বামী খুন স্বীকার করে নিতে বলল, সে স্তম্ভিত হয়ে চেয়ে থাকল। তার কালো দুটি চক্ষু কালো অগ্নির ন্যায় নীরবে তার স্বামীকে দগ্ধ করতে লাগল। তার সমস্ত শরীর মন যেন ক্রমেই সংকুচিত হয়ে স্বামী রাক্ষসের হাত থেকে বের হয়ে আসার চেষ্টা করতে লাগল। তার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হয়ে দাঁড়ালো। ছিদাম আশ্বাস দিল, তোমার ভয় কিছু নেই বলে পুলিশের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে কি বলতে হবে বারবার শিখিয়ে দিল। চন্দরা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনল না, কাঠের মূর্তি হয়ে বসে রইল। সমস্ত কাজেই ছিদামের উপর দুঃখীরামের একমাত্র নির্ভর। ছিদাম যখন চন্দরার উপর দোষারোপ করতে বলল, দুঃখী বলল, তাইলে বৌমার কি হবে? ছিদাম বলল, ওকে আমি বাঁচিয়ে দেব। বৃহৎকায় দুঃখীরাম নিশ্চিন্ত হল। ছিদাম তার স্ত্রীকে শিখিয়ে দিয়েছিল যে, তুই বলিস বড়জা আমাকে বঁটি নিয়ে মারতে এসেছিল, আমি তাকে দা দিয়ে ঠেকাতে গিয়ে হঠাৎ কেমন করে লেগে গেছে। এই সমস্তই রামলোচনের রচিত। এর অনুকূলে যে যে অলঙ্কার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক, তাও সে বিস্তারিতভাবে ছিদামকে শিখিয়েছিল। পুলিশ এসে তদন্ত করতে লাগলো। চন্দরাই যে তার বড় জাকে খুন করেছে, গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গেছে। সকল সাক্ষীর দ্বারাই সেইরূপ প্রমাণ হলো। পুলিশ যখন চন্দরাকে প্রশ্ন করল, চন্দরা বলল, হ্যাঁ, আমি খুন করেছি। কেন খুন করেছ? আমি তাকে দেখতে পারতাম না। কোনো বচসা হয়েছিল? না। সে তোমাকে প্রথমে মারতে এসেছিল? না। তোমার প্রতি কোনো অত্যাচার করেছিল? না। এইরূপ উত্তর শুনে সকলে অবাক হয়ে গেল। ছিদাম তো একেবারে অস্থির হয়ে উঠল। বলল,
উনি ঠিক কথা বলছেন না, বড় বউ প্রথমে খুব এক তাড়া দিয়ে তাকে থামিয়ে দিল। অবশেষে তাকে বিধি মতে জেরা করে বারবার সেই বড় বউয়ের দিক থেকে কোনো রকম আক্রমণ চন্দরা কিছুতেই স্বীকার করল না। এমন একগুঁয়ে মেয়েও তো দেখা যায় না, একেবারে প্রাণপণে ফাঁসি কাষ্ঠের দিকে ঝুঁকছে, কিছুতেই তাকে টেনে রাখা যায় না। এ কি নিদারুণ অভিমান! চন্দরা মনে মনে স্বামীকে বলছে, আমি তোমাকে ছেড়ে আমার এই নবযৌবন নিয়ে ফাঁসি কাঠকে বরণ করলাম, আমার ইহজন্মের শেষ বন্ধন তার সঙ্গে। বন্দিনী হয়ে চন্দরা একটি নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রামবধূ চিরপরিচিত গ্রামের পথ দিয়ে, রথতলা দিয়ে, হাটের মধ্য দিয়ে, ঘাটের প্রান্ত দিয়ে, মজুমদারদের বাড়ির সামনে দিয়ে, পোস্ট অফিস এবং স্কুল ঘরের পাশ দিয়ে, সমস্ত পরিচিত লোকের চোখের উপর দিয়ে কলঙ্কের ছাপ নিয়ে চিরকালের মতো গৃহ ছেড়ে চলে গেল। একপাল ছেলে পিছন পিছন চলল এবং গ্রামের মেয়েরা তার সই সাঙাতরা, কেউ ঘোমটার ফাঁক দিয়ে, কেউ দ্বারের প্রান্ত থেকে, কেউ বা গাছের আড়ালে দাঁড়িয়ে পুলিশ চালিত চন্দরাকে দেখে লজ্জায়, ঘৃণায়, ভয়ে কণ্টকিত হয়ে উঠল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দরা দোষ স্বীকার করল এবং খুনের সময় বড় বউ যে তার প্রতি কোনো রকম অত্যাচার করেছিল তা প্রকাশ করল না। কিন্তু সেদিন ছিদাম সাক্ষ্যস্থলে এসেই একেবারে কেঁদে জোর হস্তে বলল, দোহাই হুজুর, আমার বউয়ের কোনো দোষ নেই। হাকিম ধমক দিয়ে তার উচ্ছ্বাস নিবারণ করে তাকে প্রশ্ন করতে লাগলেন। সে একে একে সত্য ঘটনা প্রকাশ করল। হাকিম তার কথা বিশ্বাস করলেন না, কারণ প্রধান বিশ্বস্ত ভদ্র সাক্ষী রামলোচন বলল, খুনের অনতিবিলম্বে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। সাক্ষী ছিদাম আমার নিকট সমস্ত স্বীকার করে আমার পা জড়িয়ে ধরে বলল, বউকে কি করে উদ্ধার করব আমাকে যুক্তি দিন। আমি ভালো মন্দ কিছুই বললাম না। সাক্ষী আমাকে বলল যে আমি যদি বলি আমার বড় ভাই ভাত পায়নি, তাই রাগের মাথায় স্ত্রীকে মেরেছে, তাহলে সে কি রক্ষা পাবে? আমি বললাম, খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণ মিথ্যে বলিস না, এত বড় মহাপাপ আর নেই। রামলোচন প্রথমে চন্দরাকে রক্ষা করার উদ্দেশ্যে অনেকগুলো গল্প বানিয়ে তুলেছিল, কিন্তু যখন দেখল চন্দরা নিজে বেঁকে দাঁড়িয়েছে, তখন ভাবল, ওরিয়া বাপ রে, শেষকালে কি মিথ্যা সাক্ষ্যের দায়ে পড়ব? যেটুকু জানি সেইটুকুই বলা ভালো। এই মনে করে রামলোচন যা জানে তাই বলল, বরঞ্চ তার চেয়েও কিছু বেশি বলতে ছাড়ল না। ডেপুটি ম্যাজিস্ট্রেট সেশনে চালান দিলেন। ইতিমধ্যে চাষবাস, হাটবাজার, হাসি কান্না, পৃথিবীর সমস্ত কাজ চলতে লাগলো এবং প্রতি বছরের মতো নবীন ধান খেতে শ্রাবণের অবিরল বৃষ্টিধারা বর্ষিত হতে লাগলো। পুলিশ আসামি এবং সাক্ষী নিয়ে আদালতে হাজির। সম্মুখবর্তী মুন্সিপাল কোর্টে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসে আছে। রন্ধনশালার পেছনের দিকে একটি ডোবার অংশ বিভাগ নিয়ে কলকাতা থেকে এক উকিল এসেছে এবং তদুপলক্ষে বাদীর পক্ষে ৩৯ জন সাক্ষী উপস্থিত আছে। কত শত লোক আপন আপন কড়াগণ্ডা হিসেবের চুলচড়া মীমাংসা করবার জন্য ব্যগ্র হয়ে আছে। জগতে আপাতত তদপেক্ষা গুরুতর আর কিছুই উপস্থিত নেই, এইরূপ তাদের ধারণা। ছিদাম বাতায়ন থেকে এই অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে এক দৃষ্টে চেয়ে আছে। সমস্তই স্বপ্নের মতো বোধ হচ্ছে। কম্পাউন্ডের বৃহৎ বটগাছ থেকে একটি কোকিল ডাকছে। তাদের কোনো রকম আইন আদালত নেই। চন্দরা জজ সাহেবের কাছে বলল, ওগো সাহেব, এক কথা আর বারবার কতবার করে বলবো? তুমি যে অপরাধ স্বীকার করছো তার শাস্তি কি জানো? না। তার শাস্তি ফাঁসি। ওগো, তোমার পায়ে পড়ি, তাই দাও না সাহেব, তোমাদের যা খুশি করো, আমার তো আর সহ্য হয় না। সাক্ষীর দিকে চেয়ে বলো, এ তোমার কে হয়? ও আমার স্বামী হয়।
ও তোমাকে ভালোবাসে না? ভারী ভালোবাসি, তুমি ওকে ভালোবাসো না? খুব ভালোবাসি। ছিদামকে যখন প্রশ্ন করা হলো, ছিদাম বলল, আমি খুন করেছি। কেন? ভাত চাইয়েছিলাম, বড় বউ হাত দেয়নি। দুঃখীরাম সাক্ষ্য দিতে এসে মূর্ছিত হয়ে পড়ল। মূর্ছা ভঙ্গের পর উত্তর দিল, ও সাহেব, খুন আমি করেছি। কেন? ভাত চাইয়েছিলাম, ভাত দেয়নি। বিস্তর জেরা করে এবং অন্যান্য সাক্ষ্য শুনে জজ সাহেব স্পষ্ট বুঝতে পারলেন, ঘরের স্ত্রীলোককে ফাঁসির অপমান থেকে বাঁচাবার জন্য এরা দুই ভাই অপরাধ স্বীকার করছে। কিন্তু চন্দরা পুলিশ থেকে সেশন আদালত পর্যন্ত বরাবর এক কথা বলে আসছে, তার কথার তিলমাত্র নড়চড় হয়নি। দুইজন উকিল স্বেচ্ছা প্রবৃত্ত হয়ে তাকে প্রাণদণ্ড থেকে রক্ষা করবার জন্য বিস্তর চেষ্টা করেছে, কিন্তু অবশেষে তার নিকট পরাস্ত হয়েছে। যেদিন একরত্তি বয়সে একটি কালো কোলো ছোটখাটো মেয়ে তার গোলগাল মুখটি নিয়ে খেলার পুতুল ফেলে বাপের ঘর থেকে শ্বশুর ঘরে এসেছিল, সেদিন রাতে শুভ লগ্নের সময় আজকের দিনের কথা কি কল্পনা করতে পেরেছিল? তার বাপ মরবার সময় এই বলে নিশ্চিন্ত হয়েছিল যে, যা হোক, আমার মেয়েটির একটি সদ্গতি করে গেলাম। জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞেস করল, কাউকে দেখতে ইচ্ছে করে? একবার আমার মাকে দেখতে চাই। তোমার স্বামী তোমাকে দেখতে চায়, তাকে কি ডেকে আনাবো? মরণ। আগামী রবিবারের গল্প, তারা প্রসন্নের কীর্তি। কলকাতায় চলো, তোমার বইগুলো ছাপাও, 5 জন লোকে তোমাকে জানুক, তারপরে দেখো দেখি টাকা নিজে থেকেই আসে কিনা।